তোমার নাম কি? কামিনী। আজকের গল্প সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। SR মিউজিক বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু ট্রেন থেকে নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার চারপাশের জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমেই চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নূতন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনোই আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে রয়েছে একটি ছোট প্যান্ট, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক বিভাগ এবং তার বিভাগ দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পেছনের দিকে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা প্রায় 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে পৌঁছে নিজের পরিচয় দিলেন। নমস্কার, আমি সুরনাথ ঘোষ, পোস্টাল ইন্সপেক্টর। সঙ্গে সঙ্গে পোস্টমাস্টার মশাই খাতির করে তাকে ভিতরে নিয়ে গেলেন। আসুন আসুন স্যার, আসুন স্যার, ভেতরে আসুন স্যার। দ্বিপ্রহরের খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানিক বিশ্রাম করলেন। তারপর আবার ধরাচোরা পড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি প্রায় 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিলেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারকি করে আবার সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছনে ছোট সুটকেসটি বেঁধে নিয়ে সুরনাথ বেরোবার উদ্যোগ করলে পোস্টমাস্টার বাবু বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন স্যার। সুরনাথবাবু জিজ্ঞাসা করলেন, কেন, বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে আরোহণ করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ, ঘন বন, শিলাভূমি। দেশটা বর্ণসংকর। অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও বা শিলাভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে গেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মৃদুমন্দ গতিতে এগিয়ে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে।
সুরনাথের বয়স 40 বছর, মাঝারি গড়নের, দৃঢ় শরীর, মুখশ্রী সুদর্শন। তিনি বিপত্নিক, কারণ বছর 3 আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু স্ত্রী হারানোর ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চাইছে না। তিনি যখন 6 মাইল দূরে পথের দ্বিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুঁকে পড়েছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের মাঝখানে সাইকেল থেকে নেমে পড়লেন। আশেপাশে কাছে দূরে জনমানব কোথাও নাই। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘের আস্তরণ, যেন সূর্য মুখোশ পরে আছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগেই যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন, তাহলে দিগ্ভ্রান্ত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো তার মনে হলো। সেই মতো সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তা ধরলেন। ক্রমশই তিনি বুঝতে পারলেন পোস্টমাস্টার অবশ্যই মিথ্যে বলেননি। পথ অসমতল ও পাথুরে রাস্তা, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু সরল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। 2-1টা আবছায়া মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আরও কিছু দূর যাবার পর পাশের দিকে চোখ ফিরিয়েই সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না, অথচ এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী মেয়ে বসে আছে দেখলেন। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। এ চোখ এড়ানো সম্ভব নয়। সে চাষির মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো হলুদ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়েছে, মুখের ডৌল দৃঢ়, অপরূপ সুন্দরী। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু বাদামি রঙের আভাস, চোখ দুটো টানা টানা। পরিধানে কেবল একটি কস্তা পেরে শাড়ি, গায়ে কোনো অলংকার নাই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা উনুনের দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা
অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। নিজ বলে আত্মসংযম করে নিয়ে তিনি বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে নির্লজ্জ স্পর্ধা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন, সন্ধ্যার ছায়ায় তাও মিলিয়ে গিয়েছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ অবাক দৃষ্টিতে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু নিচু স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায় আছেন? যুবতী দূরের দিকে হাত দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধে না হয় এখানেই থাকব। যুবতী তার রূপ দর্শন ছটা বিকীর্ণ করে আবারও হাসল। ক্ষীণ আলোয় তার হাসিটা বিদ্যুৎ ছটার মতো ঝলকিয়ে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটি মাদুর এনে বারান্দায় পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে দিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাও। চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। এই বলে যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরের মধ্যে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ ধারা বারান্দায় এসে পড়ল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে বসে চিন্তা করতে লাগল। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগ, বহ্নি মুখ বিবিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কেই বা কবে বিবৃত করেছে। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী থাকলে তো হাতিও টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর এবং অপরটি বোধহয় শোবার ঘর। তিনি অনুমান করলেন বারান্দায় মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আরামদায়ক। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং
একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন আবার পায়ে আলতাও পরে নিয়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে। তিনি শামুখের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হাসি দিয়ে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছাঁক করে লাগল। তিনি শামুখের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়ার পর কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে শেষ হয়ে যাবে যে। যাও বিছানায় শও গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে সেই প্রশ্নও করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে বিছানা। সুরনাথ সুটকেস নিয়ে এসে পোশাক পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরের খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ শুনতে লাগলেন। তার সব ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে আসলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ তার মোহ ভাঙল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর ভয়ঙ্কর হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। তবে কেবল সুরনাথ বাবুর জন্যই নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাবার কথা ছিল সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁ দিকের রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা কাছেই মাটিতে পড়ে রয়েছে। তার পেছনে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুদ আছে। কিছুই খোয়া যায়নি। এমনকি সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্নও নাই। কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গিয়েছে। যেন রক্তচোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, তিনি ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে
টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে কত করে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।